আমরা শুরুতে দেখা যায় বাড়ির এক মেয়ে মেনলি চ্যানকে শান্তভাবে জিজ্ঞাসা করে, স্যার আমি কি আপনাকে চা সার্ভ করবো? একথা শুনে বাড়ির আরেকজন মেয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, সরি স্যার, এই মেয়েটা নতুন এসেছে, সে এখনো জানে না যে আপনি শান্ত পরিবেশ পছন্দ করেন। তারপর সে নতুন মেয়েকে বলে, মিস্টার চ্যান শান্তি পছন্দ করেন, এই বাড়িতে কাউকে কোনো রকম শব্দ করার অনুমতি নেই। কিছুক্ষণ পর ফিমেল ইউ চ্যানের রুমে ঢুকে বলে, হ্যালো, এখানে কেউ আছো? তারপর নিচে বলে, মনে হচ্ছে রুমে কেউ নেই। যাই হোক, আমার তো ঘুম আসছে না, তাই আমার হাজবেন্ডের অসুখটা নিয়ে একটু রিসার্চ করি। এরপর ইউ ইন্টারনেটে পড়ে যে সিলেক্টিভ মিউটিজম রোগীদের পরিবারের গাইডেন্স আর যোগাযোগের খুব দরকার হয়। এটা পরে ইউ নিজে মনে মনে বলে, আমি যদি আমার হাজবেন্ডের এই অসুখটা ঠিক করে দিতে পারি তাহলে ইউ ফ্যামিলির সবার প্রিয় বউ হয়ে যাব আমি। তখন আর কেউ আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ঠিক তখনই ইউ হঠাৎ কাশতে শুরু করে আর চ্যান তাকে পানি দেয়। চ্যানকে দেখে ইউ মনে মনে ভাবে, আমার হাজবেন্ডটা কত হ্যান্ডসাম। অন্যদিকে চ্যানও মনে মনে বলে, আমার বাবা মা আমার অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দিয়েছে, কিন্তু আমি ইউকে ভালোবাসি না। তবে এই মেয়েটাকে বিয়ে করার একটা সুবিধা আছে, সে আমাকে ডিস্টার্ব করে না। এরপর ইউ চ্যানকে বলে, আজ আমরা একসাথে খেতে পারি? কিন্তু চ্যান সরাসরি না বলে দেয়। এটা শুনে ইউ মনে মনে ভাবে, চ্যান খালি পেটে কাজ করবে কিভাবে? যদি ক্ষুধায় মরে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব, হয়তো খুব ব্যস্ত। তবু আরেকবার বলি। তারপর ইউ বারবার অনুরোধ করতে থাকে, প্লিজ আমার সাথে খেয়ে নাও। অবশেষে চ্যান রাজি হয়ে যায়। এটা শুনে ইউ খুব এক্সাইটেড হয়ে যায় এবং বাড়ির মেয়েকে বলে, আজ আমি তোমাদের সাথে মিলে কুকিং করব। কিছুক্ষণ পর ইউ আর চ্যান একসাথে খেতে বসে। ইউ স্যুপটা চেখে বলে, ওয়াও, এই স্যুপটা খুব টেস্টি। তারপর ইউ চ্যানকে বলে, আমরা তো খুব একটা দেখা করি না, আজ তুমি বাড়িতে আছো, তাহলে একটু গল্প করা যাক না? কিন্তু সে নিজে আবার বলে, কিন্তু আমরা কথা বলবো কিভাবে? তুমি তো শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না বলো। কথা শুনে চ্যান একটা নোটবুক বের করে। এটা দেখে ইউ অবাক হয়ে বলে, ওয়াও, তুমি তো অনেক স্মার্ট, তুমি এখানে লিখে আমার সাথে কথা বলতে পারো। তারপর ইউ মনে মনে ভাবে, অনলাইনে পড়েছি ছেলেদের সাইকোলজি অনেকটা বাচ্চাদের মতো, তাদের বেশি প্রশংসা করলে তারা খুশি হয়ে যায়। এরপর ইউ চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি মাসে কতদিন বাড়িতে থাকো? চ্যান লিখে জানায়, যখন আমি বিজনেস ট্রিপে থাকি না তখনই বাড়িতে থাকি। চ্যানের দিকে তাকে ইউ আবার মনে মনে বলে, ও কত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম একটা ছেলে মিউট কিভাবে হতে পারে? যাই হোক, এত হ্যান্ডসাম হলে মিউট হলেও চলবে। এরপর ইউ জিজ্ঞাসা করে, আমি কি বেশি কথা বলি? তুমি কি বিরক্ত হও? চ্যান মাথা নেড়ে জানায়, না। এতে ইউ খুশি হয়ে বলে, আমি জানতাম, তাহলে চলো একসাথে ঘুমাতে যাই। কিছুক্ষণ পর চ্যান শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়। চ্যানকে দেখে ইউ মনে মনে ভাবে, আমি চ্যানকে দেখতে পারি কিন্তু তাকে ছুতে পারি না, তবে আমার কোনো তাড়া নেই। আর যদি আমরা এক রুমে ঘুমাতে পারি, কয়েকদিনের মধ্যে হয়তো একই বেডে ঘুমাতে পারবো। পরের দিন ইউ অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই অফিসের এমপ্লয় জিং এসে বলে, তুমি যদি আজ কাজ করতে না চাও তাহলে বাড়িতে বসে রেস্ট করো। একথা শুনে ইউ জেগে উঠে বলে, আমি একটু রেস্ট করছিলাম। জিং রেগে বলে, এই কোম্পানি কি তোমার? কাজের সময় ঘুমাচ্ছ? যদি জব সামলাতে না পারো তাহলে বাড়িতে চলে যাও। এর উত্তরে ইউ বলে, লাঞ্চ ব্রেকে একটু ঘুমানো কোনো ভুল নয়, আর সময় পেলে তুমি তোমার ব্রেনটা হসপিটালে গিয়ে চেক করিয়ে নিও। এরপর ইউ এর ফ্রেন্ড তাকে বলে, ফ্রেন্ড গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার চ্যান যদি আমাদের সাথে ইনভেস্ট করে তাহলে আমরা জ্যাকপট হিট করব। এটা শুনে জিন ইউকে ব্যঙ্গ করে বলে, তুমি কি মিস্টার চ্যানকে ফাঁসিয়ে আমাদের সাথে ইনভেস্ট করাতে চাও? উনি তো আগে থেকে ম্যারিড আর তার ওয়াইফও খুব সুন্দর, তুমি তার সাথে তুলনাই করতে পারো না। তারপর জিন বলে, আমি ইতিমধ্যে ফ্রেন্ড গ্রুপের সাথে কন্ট্যাক্ট করেছি, মিস্টার চ্যান খুব শিগগিরই আমাদের কোম্পানিতে ইনফেকশনের জন্য আসবেন, তখন তোমাদের কেউ যেন কোনো ভুল না করে। এরপর ইউ চ্যানকে মেসেজ করে, আমার সুপার ডুপার দুনিয়ার সবচেয়ে আলাদা হ্যান্ডসাম রিচ আর কিলার বডিওয়ালা হাজবেন্ড, তুমি কি আমার সাথে বারবিকিউ খেতে যাবে? তুমি কখন ফ্রি হবে? অন্যদিকে চ্যান তখন এমপ্লয়ের সাথে মিটিং করছিল। মিটিং শেষ হওয়ার পর সে মনে মনে ভাবে, আমি কি ইউকে খুব বেশি ইগনোর করছি? শেষ পর্যন্ত সে তো আমার স্ত্রী, আমাকে তাকে একটু ভালোভাবে জানা উচিত। তারপর চ্যান ইউ এর সোশ্যাল মিডিয়া পোস্ট রাখে। সেখানে ইউ লিখেছিল, আমার হাজবেন্ড এই বছরের 3টি বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে। আমার হাজবেন্ড কত হ্যান্ডসাম, কিন্তু সে আর আমি যেন দুটো সম্পূর্ণ আলাদা দুনিয়ার মানুষ। চ্যান সেই পোস্টে লাইক দেয়। এটা দেখে ইউ খুব খুশি হয়ে যায়। তারপর ইউ চ্যানকে তার ফেভারিট বয় গ্রুপের একটা গানের ভিডিও পাঠায়।
যায়। ভিডিওটা দেখে চ্যান একটু জেলাসও ফিল করে। এর পরের দৃশ্যে চ্যান বাড়িতে ফিরে আসে। কেউ তাকে জিজ্ঞাসা করে, আমি যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম তুমি সব দেখেছো? চ্যান মনে মনে বলে, আমি নিজের ইচ্ছাতেই ইউকে বিয়ে করেছি, তাই তার উপর রাগ করতে পারি না। তারপর ইউ বলে, আমার কাছে অনেক অ্যাডাল্ট ভিডিও আছে, তুমি কি আমার সাথে দেখতে চাও? চ্যান অবাক হয়ে বলে, তুমি কি এসব সামলাতে পারবে? ইউ আত্মবিশ্বাসের সাথে বলে, অবশ্যই, আমার অ্যাডাল্ট ভিডিও খুবই পছন্দ। এটা শুনে চ্যান মনে মনে ভাবে, ইউ খুব ডিসপারেট হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আমিও দায়ী। আমাদের বিয়ে হয়েছে 3 মাস, কিন্তু আমি এখনো তাকে স্পর্শ করিনি। এরপর চ্যান জিজ্ঞাসা করে, তাহলে কি আমরা কোনোদিন একসাথে বসে ভিডিও দেখতে পারি? ইউ হাসতে হাসতে বলে, আজ রাতে কেমন হবে? চ্যান বলে, না, আজ একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ইউ বলে, ও ঠিক আছে, আমি ভুলে গিয়েছিলাম তুমি খুব বিজি। এরপর ইউ হঠাৎ মনে করে যে সে কিচেনে সবজি রান্না করতে দিয়েছিল আর দ্রুত কিচেনের দিকে দৌড়াতে থাকে। খাওয়া শেষ হওয়ার পর ইউ চ্যানের কাছে এসে বলে, সব আমারই ভুল, আজ ফিশটা একদমই টেস্টি হয়নি, তাই না? তারপর সে বলে, আমি শুনেছি ডাক্তার কিম প্রতি মাসে তোমার ট্রিটমেন্টের জন্য আসে, পরের বার আমি তোমার সাথে যাব। এটা শুনে চ্যান কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির মেড ইউকে বলে, মিস্টার চ্যানের ট্রিটমেন্টের ব্যাপারে তিনি কাউকে হস্তক্ষেপ করতে দেন না। ইউ তখন জিজ্ঞাসা করে, চ্যান কি ছোটবেলা থেকেই সিলেক্টিভ মিউটিজমে ভুগছে? এটা শুনে মেয়েটা ভয় পেয়ে যায় এবং কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তখন ইউ মনে মনে বলে, মিউটিজমের আসল কারণটা খুঁজে বের করতেই হবে, তবে সঠিক সমাধান পাওয়া যাবে। পরের দিন ইউ তার ফ্রেন্ডের অফিসে ওভারটাইম করছিল। ঠিক তখন জিন এসে বলে, আমাদের কোম্পানিতে ফ্যান গ্রুপের ইনভেস্টমেন্ট দরকার, তাই আজ রাতভর ওভারটাইম করতে হবে। এটা শুনে ইউ বলে, আমি বাড়ি যাচ্ছি, আমাকে আমার হাজবেন্ডের সাথে থাকতে হবে, আমি বাড়িতে বসে অফিসের কাজ শেষ করব। তারপর ইউ বাড়ি চলে যায় এবং চ্যানের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতে থাকে। চ্যান মনে মনে বলে, এই মেয়েটা সবসময় আমাকে মাথা ব্যথা দেয়। এরপর ইউ ট্যাবলেটে একটা বয় গ্রুপের গান চালিয়ে দেয়। আমার মতো পারফেক্ট ওয়াইফ আর কোথায় পাবে? আমি তো হাঁটতে চলতে থাকা একটা মিউটিজম কিউরিং মেশিন। এটা শুনে চ্যান রেগে যায়। সে ইউকে কোলে তুলে রুমে নিয়ে যায় এবং বলে, শান্ত হও, আমাকে আমার কাজটা শেষ করতে দাও। ড্রামার এই অংশে দেখা যায় যে নিজের মনে মনে বলে, তবু ইউ মিস্টার চ্যানকে ফাঁসানোর চেষ্টা করছে। মেয়েটা সত্যি কতটা নির্লজ্জ। অন্যদিকে চ্যান তখন একটা মিটিং এ ব্যস্ত ছিল। ঠিক সেই সময় সে ইউ এর পাঠানো মেসেজ দেখে হালকা করে হাসে, আর চ্যানকে হাসতে দেখে অফিসের সব এমপ্লয়িরা অবাক হয়ে যায়, কারণ তারা আগে কখনো চ্যানকে এভাবে হাসতে দেখেনি। এরপর জিনের এক বন্ধু তাকে একটি ছবি পাঠায়। সেই ছবিটা দেখা যায় ইউ চ্যানের বাড়িতে উঠেছে। ছবিটা দেখে জিন নিজের মনে বলে, ড্রাগন AF8, এটা তো চ্যানের গাড়ির নাম্বার প্লেট। তাহলে কি ইউ ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য মিস্টার চ্যানকে কোনো ফেভার দিচ্ছে? অন্যদিকে ডাক্তার ইউকে বলে যে পেশেন্ট সম্প্রতি নাইট ট্রেডের সমস্যায় ভুগছে, তাই তাকে ভালো করে খেয়াল রাখতে হবে। ইউ তখন বলে, চিন্তা করবেন না, আমি ওর ভালোভাবে যত্ন নিব। এরপর ইউ চ্যানের স্টাডি রুমে গিয়ে তাকে ডাক্তারের কিছু নোট দিয়ে বলে, এগুলো ডাক্তারের রিকভারি নোটস, ভালো করে পড়ে নিও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। চ্যান যখন সে নোটগুলো পড়ে তখন সে বুঝতে পারে নোটে ডাক্তারের সাইনটা আসলে নকল, আর তখনই তার বুঝতে বাকি থাকে না যে এই নোটগুলো আসলে ইউ নিজে লিখেছে। অন্যদিকে ইউ নিজের মনে মনে বলে, চ্যান হয়তো বুঝতে পারবে না যে নোটগুলো আমি লিখেছি, আমি শুধু ডক্টর কিমের নামটা লিখে দিয়েছি। এরপর চ্যানের বাবা তাকে মেসেজ করে বলে, আজ রাতে তোমাকে তোমার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে ডিনারের জন্য আসতে হবে। চ্যান তখন রিপ্লাই দিয়ে বলে, ঠিক আছে, আমি আসবো। এই মেসেজ পেয়ে চ্যানের বাবা খুব খুশি হয়ে যান। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলেন, চ্যান প্রথমবার আমার মেসেজের রিপ্লাই দিল। এরপর তিনি আবার চ্যানকে মেসেজ করে বলেন, আমি তোমার জন্য খুব ভালো একটা স্ত্রী খুঁজে দিয়েছি, দেখছো তো, সে তোমার রাগও অনেকটা কমিয়ে দিয়েছে। ঠিক তখনই চ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে টিভি স্টেশনে কন্ট্যাক্ট কনফার্ম করতে গিয়েছিল, আর সেখানে সে ইউ এর সম্পর্কে কিছু গুজব শুনেছে। সবাই বলছে ইউ নাকি নিজের হাজবেন্ডকে চিট করে মিস্টার চ্যানের সঙ্গে অ্যাফেয়ার করছে। অন্যদিকে ইউকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সে তার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে জিন এবং অন্য এমপ্লয়িরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। জিন তখন ইউকে বলে, আমি যদি তোমার জায়গায় হতাম লজ্জায় মরে যেতাম। ইউ তখন বলে, আমি চ্যানের সঙ্গে কোনো অ্যাফেয়ার করিনি, কিন্তু জিন বারবার তাকে অপমান করতে থাকে। অবশেষে ইউ রেগে গিয়ে জিন একটা চড় মেরে বসে। তারপর অফিসের কয়েকজন এমপ্লয় ইউকে ধরে ফেলে। তাদের মধ্যে একজন বলে, তুমি নিজের হাজবেন্ডকে চিট করে মিস্টার চ্যানের সঙ্গে রাত কাটিয়েছো, তুমি সত্যি নির্লজ্জ।
ঠিক তখনই সেখানে চ্যান এসে পৌঁছায়। চ্যানকে দেখে ইউ বলে, হাজবেন্ড তুমি এখানে এলে কেন? কথা শুনে জিং অবাক হয়ে বলে, তোমার লজ্জা করে না? সবার সামনে একজন অচেনা মানুষকে হাজবেন্ড বলছো? তখন ইউ শান্তভাবে বলে, চ্যানই আমার হাজবেন্ড। কথা শুনে অফিসের সবাই অবাক হয়ে যায়। আর জিং নিজের মনে বলে, আমি কি করে ফেললাম? এরপর লিলি ইউকে জিজ্ঞাসা করে, ডিরেক্টর ওয়াং কি তোমাকে ফায়ার করে দিয়েছে? ইউ বলে, না, তিনি আমাকে একটা বিজনেস ট্রিপে পাঠিয়েছেন। এরপর ইউ চ্যানের গাড়িতে উঠে বসে এবং বলে, আমি সবাইকে বলে দিয়েছি তুমি আমার হাজবেন্ড। তুমি কি আমার উপর রাগ করেছো? চ্যান বলে, না। এরপর ইউ জিজ্ঞাসা করে, আজ হঠাৎ আমাকে নিতে এলে কিভাবে? তখন ইউ তার ফোনে চ্যানের মেসেজ দেখে, যেখানে লেখা ছিল, আজ রাতে আমি তোমাকে টিভি স্টেশনে থেকে পিক করব, তারপর আমরা বাবার বাড়িতে ডিনারে যাব। এরপর ইউ বলে, আমি মেসেজটা দেখিনি, তাহলে কি আমরা আর্ম সুইং করব নাকি তুমি আমার কাঁধে হাত রাখবে? গ্র্যান্ডপাকে দেখাতে হবে আমরা একটা হ্যাপি কাপল। এরপর ইউ আর চ্যান গ্র্যান্ডপার বাড়িতে পৌঁছে যায়। চ্যান ইউ এর কোমরে হাত রেখে তাকে নিয়ে ভিতরে যায়। এটা দেখে ইউ নিজের মনে বলে, আমি তো শুধু বলেছিলাম হাত ধরে কাঁধে রাখতে, কিন্তু সে তো সরাসরি আমার কোমরে হাত রেখে দিল। ঠিক তখনই সেখানে চ্যানের ভাই জুনহি এসে পড়ে। তাদের দুজনকে একসাথে দেখে সে অবাক হয়ে যায়। নিজের মনে বলে, চ্যান ইউকে ধরে রেখেছে, হয়তো আমি ভুল দেখেছি। তারপর চ্যান জুনহিকে মেসেজ করে বলে, তোমার আউটফিটটা বদলাও, দেখে মনে হচ্ছে যেন ডাস্টবিন থেকে তুলে এনেছো। এরপর তারা গ্র্যান্ডমার কাছে যায়। গ্র্যান্ডমা তাদের একসাথে দেখে খুব খুশি হয়ে যান। ইউ তখন বলে, আমি আর চ্যান আপনার সঙ্গে ডিনার করতে এসেছি। ডিনারের সময় জুনহি আর কাই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। কেউ বলে মোটরসাইকেলের টাকা নষ্ট হচ্ছে, আবার কেউ বলে মিউজিক রেকর্ডিং ইকুইপমেন্ট অনেক দামি। এরপর ইউ আর চ্যান বাড়ি ফেরার পথে একটি ফ্ল্যাশব্যাক আসে, যেখানে গ্র্যান্ডমা ইউকে বলছে চ্যানেল সিলেক্টিভ মিউটিজম জন্মগত নয়। ছোটবেলায় সে নিজের বাবা মাকে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেছিল। সেই ঘটনার পর থেকে সে কথা বলা বন্ধ করে দেয়। এটা শুনে ইউ খুব অবাক হয়ে যায়। নিজের মনে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না চ্যানের অতীত এত কষ্টে। এরপর ইউ আর চ্যান বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই ইউ চ্যানকে বলে, আমাকে আগামী সপ্তাহে একটা বিজনেস ট্রিপে যেতে হবে, সোমবারে বের হতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে আমি ফিরে আসবো, আর ডাক্তার কিমের অ্যাপয়েন্টমেন্টও মিস করবো না। একটু আগে তোমাকে গাড়িতে রেস্ট করতে দেখেছি, তুমি আগে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আমার ডকুমেন্ট গুলো গুছিয়ে নিই, তারপর শাওয়ার নেব। এরপর চ্যান শাওয়ার নিতে চলে যায়। আর সেই সময় ইউ এর এক বন্ধু তাকে মেসেজ করে জানায় যে আজ রাতে তাকে বিজনেস ট্রিপে বের হতে হবে, ড্রাইভার খুব শীঘ্রই তাকে নিতে আসবে। তখন ইউ তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, আমার সঙ্গে কোনো ফিমেল কলিগ যাচ্ছে? বন্ধু জানায় তার সঙ্গে একজন মেল কলিগ যাবে। এটা শুনে ইউ এর একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজের মনকে বুঝিয়ে বলে, আমাকে আমার সেরাটা দিতেই হবে। এরপর ইউ বাড়ির বাইরে দাঁড়িয়ে তার কলিগের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে শাও এসে পৌঁছায় এবং ইউকে জিজ্ঞাসা করে, আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? ইউ হেসে বলে, না, আমি একটু আগে বাইরে এসেছি। এই সময় চ্যান দূর থেকে ইউ আর শাওকে কথা বলতে দেখে একটু জেলাস ফিল করে। আর তারপর ইউ আর শাও বিজনেস ট্রিপের জন্য রওনা দিয়ে দেয়। পরের দিন তারা সাংহাই পৌঁছে যায়। হোটেলের বাইরে শাওয়ের ভক্তরা তাকে দেখে খুব উত্তেজিত হয়ে ছবি তুলতে থাকে। তখন শাও ইউকে বলে, আমার ফ্যানরা একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। ইউ হাসতে হাসতে বলে, কোনো সমস্যা নেই, আমি তো ক্যামেরা কুল দেখানোর জন্য সানগ্লাস পরে এসেছি। অন্যদিকে চ্যান বাড়িতে বসে ইউ এর কথা ভাবছিল। সে নিজের মনে বলে, 5 দিন হয়ে গেল, ইউ এর কোনো মেসেজই নেই। এরপর সে ইউ এর সোশ্যাল মিডিয়া খুলে তার নতুন ছবিগুলো দেখতে থাকে। সেই ছবিগুলো দেখে সে ইউ এর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর নিজের মনে প্রশ্ন করে, আমি কেন ইউ এর কথা এত ভাবছি। পরের দিন চ্যানের অ্যাসিস্ট্যান্ট তার জন্য সি ফুড নিয়ে আসে, কিন্তু সে অবাক হয়ে ভাবে, মিস্টার চ্যান তো আগে কখনো সি ফুড পছন্দ করতেন না, তাহলে কি তিনি এটা শুধু ইউ এর পছন্দ বলেই খাচ্ছেন? কিছুক্ষণ পর চ্যান বাড়িতে ফিরে আসে। বাড়ির মেয়ের তাকে দেখে মনে মনে বলে, আজ মিস্টার চ্যানের মুড খুব খারাপ মনে হচ্ছে। কিন্তু ঠিক তখনই চ্যান ইউ এর মেসেজ দেখে হালকা করে হাসে। এটা দেখে মেয়ের অবাক হয়ে মনে মনে বলে, মিস্টার চ্যান কি সত্যি হাসলেন? আগে তো তাকে কখনো হাসতে দেখিনি। এরপর চ্যান ইউ এর সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখে। সেই ছবিতে ইউ এর পাশে শাওকে দেখে সে একটু রেগে যায়। কিছুক্ষণ পর ইউ চ্যানকে মেসেজ পাঠায়, কিন্তু চ্যান ইচ্ছে করে তাকে ইগনোর করে। পরের দিন ইউ বেজিং এ ফিরে অফিসে যায়। সেখানে সে সবার জন্য সাংহাই থেকে আনা স্ন্যাক্স গিফট করে। তখন তার এক বন্ধু তাকে মজা করে জিজ্ঞাসা করে, শাও তো খুব হ্যান্ডসাম, তুমি কি তার সঙ্গে ফ্লার্ট করেছো? ইউ হেসে বলে, হ্যাঁ, শাও খুবই
হ্যান্ডসাম আর সুইট। আমার বিজনেস ট্রিপটা খুব ভালো কেটেছে। এরপর তার বন্ধু তাকে একটা ভালো খবর দেয়, তোমার ডমিনেটিং সিও হাজবেন্ড জিনকে চাকরি থেকে বের করে দিয়েছে। এটা শুনে ইউ বলে, আমাকে এখন বাড়ি যেতে হবে, পরে কথা হবে। এরপর ইউ বাড়িতে ফিরে চ্যানকে বলে, ডক্টর কিম এসে গিয়েছেন, তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। তখন চ্যান ইউকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে মিস করেছিলে? ইউ হালকা হেসে বলে, এসব কথা পরে হবে, আগে তোমার থেরাপিতে ফোকাস করি। এরপর থেরাপি শুরু হয়। ডাক্তার ইউকে বোঝান যে আজ তারা গ্র্যাজুয়াল রোজা থেরাপি করেছে, যার লক্ষ্য হলো চ্যানের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি কমানো। থেরাপির মাঝখানে চ্যান খুব ভয় পেয়ে যায়। তখন ইউ তার পাশে দাঁড়িয়ে বলে, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। থেরাপি শেষ হওয়ার পর ডক্টর অবাক হয়ে বলেন, এতদিনের থেরাপির পর আজ প্রথমবার আমি মিস্টার চ্যানের ঠোঁট নোট দেখলাম, মনে হচ্ছে তিনি কথা বলতে চান, আর এটাই সব আপনার জন্য সম্ভব হয়েছে। পরের দিন ইউ অফিসে বসে ভাবতে থাকে চ্যানের মুড সুইং কিভাবে সামলানো যায়। ঠিক তখন তার বন্ধু জিজ্ঞাসা করে, তুমি কি আজও এখান থেকে টেক আউট অর্ডার করবে? কেউ একটু বিরক্ত হয়ে বলে, পাশের সব রেস্টুরেন্টের খাবার ট্রাই করে ফেলেছি, কোনো কিছু আর টেস্টি লাগে না। তারপর সে চ্যানকে মেসেজ করে, ঠিক মতো ঘুম হচ্ছে না, ঠিক করে খেতে পারছি না, কাজের চাপও কমছে না, খুব ইচ্ছে করছে কোনো পার্টিতে যেতে। ওদিকে চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায়, আগামীকাল রাতে এমকে গ্রুপের প্রেসিডেন্ট আপনাকে তার ফ্রেন্ডস ডিনার পার্টিতে ইনভাইট করেছে। এটা শুনে চ্যান ইউকে মেসেজ করে জিজ্ঞাসা করে, তুমি কি ফ্রেন্ডস ডিনার পার্টিতে যেতে চাও? ইউ সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, হ্যাঁ অবশ্যই, আমাকে কি ইভিনিং গাউন বা বিশেষ কিছু পড়তে হবে? চ্যান উত্তর দেয়, না, এটা সিম্পল ডিনার, ক্যাজুয়াল কিছু পড়লেই হবে। এরপর ইউ কাইয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, চ্যান কি হরর মুভি দেখে ভয় পায়? আমি তাকে একটু ভয় দেখাতে চাই। কাই হিসেবে বলে, চ্যানকে কেউ ভয় দেখাতে পারে না। একবার আমরা সবাই হ্যালোইন পার্টিতে গিয়েছিলাম, আমরা সবাই ক্লেটন কস্টিউম পরে ভয় পেয়েছিলাম, কিন্তু চ্যানের মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না। এর পরের দিন চ্যান ইউকে নিয়ে ফ্রেন্ডস ডিনার পার্টিতে যায়। পার্টিতে আসা অতিথিরা চ্যানকে একটি মেয়ের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। একজন মেয়ে তার বন্ধুকে বলে, চ্যানের সঙ্গে যে মেয়েটা এসেছে সে খুব সুন্দর। তার বন্ধু তখন বলে, এত সুন্দর একটা মেয়ে কিভাবে চ্যানের মতো একজন মিউট ছেলেকে বিয়ে করলো? চ্যান ধনী আর ক্ষমতাবান ঠিকই, কিন্তু সে তো মিউট। একথা শুনে ইউ সরাসরি তাদের কাছে গিয়ে বলে, তোমরা কি আমার হাজবেন্ডের সম্পর্কে কথা বলছো? তারপর দৃঢ় গলায় বলে, আমি সব শুনতে পাচ্ছি, আর যদি আমার হাজবেন্ডের সম্পর্কে গসিপ করো তাহলে আমি কিন্তু আর চুপ থাকবো না। এই কথা শুনে সে মেয়েটা বলে, আমি শুনেছি তোমার হাজবেন্ড নাকি থেরাপি নিচ্ছে, ব্যাপারটা তো বেশ মজার। একটা মিউট মানুষ আবার কিভাবে কথা বলবে? তোমার হাজবেন্ড তো মিউট। ইউ তখন বিরক্ত হয়ে বলে, আমি এখনো খাইনি, তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না। এরপর ইউ স্ন্যাক্স নিয়ে সে মেয়েটার সামনে দেয় এবং বলে, তোমার বাজে কথা বন্ধ করো, আমার হাজবেন্ড মিউট না, সে কথা বলতে পারে। এটা শুনে মেয়েটা বলে, তাহলে তাকে বলো আমাদের সামনে কথা বলতে। তখন ইউ শান্তভাবে চেনকে বলে, তুমি যদি কথা বলতে না চাও তাহলে বলার দরকার নেই। কিন্তু একথা শুনে হঠাৎ চেন কথা বলে ওঠে। সে ইউর দিকে তাকিয়ে বলে, আমি তোমার জন্য কথা বলবো। এরপর ইউ তার বাবা মায়ের বাড়িতে যায় এবং তাদের বলে, চেনের কণ্ঠস্বর খুবই সুন্দর। এটা শুনে ইউ এর বাবা মা অবাক হয়ে জিজ্ঞাসা করে, চেন কি তাহলে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে? ইউ বলে, না, পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আমার বিশ্বাস সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর ইউ এর মা জিজ্ঞাসা করে, চেন কি প্রথমে তোমার নাম নিয়েছিল? এটা শুনে ইউ এর বাবা মজা করে বলেন, আমি যখন ঘুমাই তখন তো সব সময় তোমার মায়ের নামই নেই। তখন ইউ এর মা হেসে বলে, ও থামো, তুমি ঘুমালে শুধু বলো, টিভি বন্ধ করো না। এরপর তিনি ইউকে বলে, তুমি চেনকে একদিন আমাদের বাড়িতে ডিনারের জন্য নিয়ে আসবে। ইউ এর বাবা বলেন, আমি কাল বাজার থেকে সব গ্রোসারি নিয়ে আসবো। তোমার মা তখন চেন আর তোমার জন্য অনেক মজার খাবার রান্না করবে। কিছুক্ষণ পর ইউ বাড়িতে ফিরে যায়। সে চেনকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি নিউজ পেপার পড়ছো? আজকাল আবহাওয়াটা বেশ ভালো, আমার বাবা মা তোমাকে ডিনারের জন্য ডাকছেন, তুমি কি ফ্রি আছো? ঠিক তখনই ইউ এর বস তাকে ফোন করে, তাকে অফিসে ওভার টাইম করার জন্য ডেকে নেওয়া হয়। এরপর চেন ইউকে বলে, দাদু তোমার সঙ্গে দেখা করতে চান। ইউ বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে দাদুর বাড়ি যাব। এরপর চেন শাওয়ার নিতে চলে যায়। আর অন্যদিকে ইউ নিজের মনে বলে, আমাকে চেনকে একটু ট্রিগার করতে হবে যাতে সে আরো বেশি কথা বলে, এটা খুব কাজে লাগতে পারে। তারপর ইউ ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর চেন এসে ইউ এর পাশে দাঁড়ায়। সে আলতো করে তাকে জড়িয়ে ধরে এবং ফিসফিস করে বলে, তুমি এত কথা বলো, তোমার কি ক্লান্ত লাগে না? ঘুমের মধ্যে ইউ চেনের আঙুল হালকা করে কামড় দিয়ে ফেলে। পরের সকালে চেন ব্রেকফাস্ট করছিল, তখন ইউ সেখানে এসে বলে, গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, তুমি আমাকে খুব বিরক্ত করছিলে।
আর আমি আগে তোমার আঙুলে কামড় দিয়েছিলাম। আচ্ছা, তোমার আঙুলের চোটটা কিভাবে লাগলো? এরপর ইউ নিজের মনে ভাবে নাকি আমি সত্যি গত রাতে চেনকে কামড় দিয়েছিলাম। অন্যদিকে অফিসে বসে চেন নিজের মনে বলছিল, গত রাতে আমি ইউ এর প্রতি শুধু শারীরিক ভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলাম, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার সাথে আসলে কি হচ্ছে? ঠিক তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞাসা করে, স্যার আজ আপনি কোথায় লাঞ্চ করবেন? চেন বলে, আজ আমি লাঞ্চ করব না। তারপর সে নিজের মনে বলে, আমার একটু বিশ্রাম নেওয়া উচিত, যদি ঘুমিয়ে পড়ি তাহলে এসব সমস্যার কথা ভাবতে হবে না। কিছুক্ষণ পর চেন অফিস থেকে বের হয়ে যায়। তখন সে কিছু কর্মচারীদের কথা শুনতে পায়। একটা মেয়ে তার বন্ধুকে বলছিল, এই সময় ট্রেন্ডিং টপিক ফিজিক্যাল অ্যাট্রাকশন সম্পর্কে শুনেছো? যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয় তখন শরীর নাকি নানা ধরনের সিগন্যাল দেয়। সে আবার বলে, সহজভাবে বললে যেমন কথা বলার সময় হঠাৎ হাসি চলে আসে, অথবা সেই মানুষটা পাশে না থাকলে তাকে খুব মিস করা। এই কথা শুনে চেন নিজের মনে বলে, তাহলে কি আমি ইউর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি? কিছুক্ষণ পর চেন ইউকে নিয়ে তার দাদুর বাড়িতে যায়। হঠাৎ ইউ পা পিছলে পড়তে যাচ্ছিল, কিন্তু চেন দ্রুত তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে চেন আবারও ইউর প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে। ইউ তখন চেনের মুখে হাত দিয়ে বলে, তোমার মুখ এত লাল হয়ে গেল কেন? তোমার কি জ্বর এসেছে? এরপর তারা দুজন দাদুর সঙ্গে দেখা করতে যায়। দাদু বলেন, চেন কয়েকদিন আগে কথা বলেছে, আর তাও 2 বার। এই শুনে দাদু খুব খুশি হয়ে বলেন, সত্যি? এটা তো দারুণ খবর। এরপর দাদু ইউর হাতে কিছু ডকুমেন্ট তুলে দিয়ে বলে, এগুলো একটা দ্বীপের প্রপার্টি রাইটস, এখন থেকে এই দ্বীপটা তোমার। তিনি আরো বলেন, এই দ্বীপটা শহর থেকে অনেক দূরে নয়, তুমি চাইলে চেনকে নিয়ে সেখানে ঘুরতে যেতে পারো। ইউ একটু অপ্রস্তুত হয়ে বলে, এই উপহারটা খুবই দামি, আমি এটা নিতে পারবো না। কিন্তু মনে মনে ইউ ভাবে, এটা তো সেই বিলাসবহুল রিসোর্ট যেটা আমি আমার নতুন শোর জন্য বুক করতে চেয়েছিলাম, আর এখন পুরো জায়গাটার মালিকই আমি। এটা তো একদম অলৌকিক ঘটনা। এরপর দাদু বলেন, চেন তোমার কারণে আবার কথা বলা শুরু করেছে। তুমি আমাদের পরিবারে বড় বউ, তাই এই উপহার তুমি নিশ্চিন্তে গ্রহণ করতে পারো। ইউ হাসি মুখে বলে, আমার মনে হয় চেন খুব তাড়াতাড়ি পুরোপুরি ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সেখানে চেনের 2 ভাই কাই আর রুইহি এসে পৌঁছায়। তারা চেনকে কথা বলতে দেখে একবারে অবাক হয়ে যায়। তারপর কাই আর জুনহিও ইউ এর সঙ্গে দেখা করতে আসে। ইউ কাউকে জিজ্ঞাসা করে, তোমার টিম মেম্বার কি এখনো তোমাকে বিরক্ত করে? কাই হেসে বলে, না, আমি সত্যি বলতে আমি তাদেরকে ভয় পাই না। ইউ মনে মনে ভাবে, কাই তো বেশ কিউট, যদি সে আমার সত্যিকারের ভাই হতো। এদিকে জুনহি দূর থেকে ইউ আর কাউকে হাসতে হাসতে কথা বলতে দেখে মনে মনে বলে, ইউ কায়ের সাথে কত হাসি খুশি হয়ে কথা বলছে, আর আমাকে যেন দেখছে না। এরপর চেন আর দাদু একসাথে চেস খেলতে বসে। চেন খেয়াল করে ইউ দাদুকে সাপোর্ট করছে, তাই ইউকে খুশি করার জন্য সে ইচ্ছে করে গেমটা হেরে যায়। তখন ইউ হেসে বলে, কোনো সমস্যা নেই, এটা তো শুধু একটা চেসের খেলা, জয় বা হার এত বড় কিছু নয়। কিছুক্ষণ পরে জুনহি ইউ এর কাছে এসে বলে, তোমার কি আমার সঙ্গে কোনো সমস্যা আছে? কাই আর আমার সঙ্গে তোমার আচরণ একদমই আলাদা, এটা কি ডাবল স্ট্যান্ডার্ড না? ইউ শান্তভাবে উত্তর দেয়, কাই তোমার চেয়ে বেশি ভদ্র, সে দাদুকে ওল্ড ম্যান বলে ডাকে না। এটা শুনে জুনহি বলে, ঠিক আছে, আমি আর দাদুকে ওল্ড ম্যান বলবো না। কিন্তু বাড়ি ফেরার সময় সে আবারও দাদুকে ওল্ড ম্যান বলে ডাকে। তখন ইউ তাকে থামানোর চেষ্টা করে। এরপর ইউ বাড়িতে ফিরে নিজের মনে বলে, আমার দাদুর কাছ থেকে চেনের জ্যাকেটে চেনের জন্য একটা ছোট্ট গিফট নেওয়ার দরকার। এইভাবে ইউ চেনের ওয়ার্ড্রপ খুলে দেখে এবং মনে মনে ভাবে চেনের কোন রংটা বেশি পছন্দ। ঠিক তখনই চেন সেখানে এসে পড়ে। সে জিজ্ঞাসা করে, তুমি কি দেখছো? ইউ একটু অপ্রস্তুত হয়ে বলে, না কিছু না, আমি শুধু তোমার কাপড়গুলো দেখছিলাম। চেন তখন মনে মনে ভাবে, ইউ কি আমার পরা কাপড়গুলো পছন্দ করে না? পরের দিন ইউ অফিসে যায়। সেখানে তার এক বান্ধবী তাকে বলে, আমাদের শোর ফাইনাল এপিসোড হতে আর মাত্র 1 মাস বাকি, কিন্তু ফাইনাল নাইটের জন্য এখনো কোনো লোকেশন ঠিক করা হয়নি। ইউ চিন্তিত হয়ে বলে, আমাদের একটা ভালো লোকেশন খুঁজে বের করতে হবে, তবেই আমাদের শোর রেটিং আরো বাড়বে। ঠিক তখনই চেন সেখানে এসে বলে, মিসি হটরিং রিসোর্টের প্রপার্টি রাইটস ট্রান্সফার সম্পূর্ণ হয়েছে। এটা শুনে অফিসের একজন কর্মচারী বলে, আমাদের বাজেট তো সে রিসোর্ট ভাড়া নেওয়ার জন্য যথেষ্ট না, তাই না? ইউর বান্ধবী বলে, আমার মনে হয় তুমি আগে হোটেল ম্যানেজমেন্টে ফোন করে জিজ্ঞাসা করেছিলে, কিন্তু তারা তখন না করে দিয়েছিল। ইউ একটু ভেবে বলে, তবু আমরা আবার চেষ্টা করতে পারি। কেমন হয় যদি আমরা কাল আবার মিস্ট্রি হটলিং রিসোর্টে যাই? অন্যদিকে বাড়িতে ফিরে নিজের মনে বলে, ইউ আজকাল অনেক ওভারটাইম করছে। 3 দিন হয়ে গেল আমরা ঠিক মতো দেখা পর্যন্ত করিনি। এরপর সে তার রুমে গিফট দেখতে পায়। সে মনে মনে ভাবে, গিফট গুলো কি ইউ আমার জন্য এনেছে?
ঠিক তখন ইউ সেখানে আসে এবং জিজ্ঞাসা করে, তোমার কি আমার দেওয়া গিফট গুলো পছন্দ হয়েছে? চেন হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। ইউ তখন মনে মনে খুশি হয়ে ভাবে, চেন আবার আমার সঙ্গে কথা বললো। পরের দিন ইউ মিস্ট্রি হট স্প্রিং রিসোর্টে যায়। সেখানে এক সার্ভেন্ট এসে তাকে জিজ্ঞাসা করে কি চাই। ইউ বলে, আমি এই ভেন্যুটা ভাড়া নিতে এসেছি। সার্ভেন্ট অবাক হয়ে বলে, আপনি কি মজা করছেন? এই পুরো রিসোর্টটাই তো এখন আপনার। কিছুক্ষণ পর জুনহি সেখানে এসে যায়। তাকে দেখে ইউ এর মনে পড়ে যায় এর আগে ওই রিসোর্টে কাই আর জুনহির মধ্যে বড় ঝগড়া হয়েছিল। ইউ নিজের মনে ভাবে, মনে হচ্ছে আবার ওদের মধ্যে ঝগড়া শুরু হবে। দুজনেই আমাকে ভাবি বলে ডাকে, তাই আমার উচিত ওদের জন্য কিছু ভালো করা। তারপর সে ভাবে এই দুই ভাই শুধু চেনকে ভয় পায়। আমাকে কোন একটা অজুহাত খুঁজে চেনকে এখানে ডাকতে হবে। অন্যদিকে চেন তখন একটা মিটিং এ ছিল। ঠিক তখনই ইউ তাকে ফোন করে বলে, তোমার কি একটু সময় আছে? তুমি কি মিষ্টি হোটেলে আসতে পারবে? আমি এখানে একটা বিজনেস ট্রিপে এসেছি, কিন্তু ভুল করে আমার কাপড় বাড়িতে রেখে এসেছি। তুমি যদি না আসতে চাও তাহলে এখনই ফোনটা কেটে দিও। চেন ফোনের ওপাশে হালকা হাসে। ইউ আবার বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। এরপর চেন বাড়িতে যায় এবং ইউ এর ওয়ার্ড্রপ খুলে তার কাপড় খুঁজতে থাকে। ঠিক তখনই বাড়ির এক কাজের মেয়ে সেখানে এসে পড়ে। চেনকে দেখে সে মনে মনে ভাবে, মিস্টার চেন অফিসের কাজ করে হঠাৎ বাড়িতে এলো কেন? আর তিনি ম্যাডামের ওয়ার্ড্রপই বা কেন খুললো? এই সময় সেখানে জুনহি এসে ইউকে হ্যালো বলে। ঠিক তখনই কাই আর তার গার্লফ্রেন্ড লিনও সেখানে আসে। ইউ লিনকে বলে, আপনি আগে চলে যেতে পারেন। দুই ভাইয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি সামলে নেব। এরপর ইউকাই আর জুনহি কঠিন গলায় বলে, তোমরা যদি আবার ঝগড়া করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাদের দুজনেরই মাথা ফাটিয়ে দিব। জুনহি রাগে বলে, তুমি সত্যি ডাবল স্ট্যান্ডার্ড রাখো। ছোটবেলা থেকেই কাই সবসময় সেই জিনিসগুলো পেয়ে যায় যেগুলো আমি চাই, আর এখনো তুমি তার পক্ষে নিচ্ছ। আমি আর এটা সহ্য করতে পারছি না। রাগের মাথায় জুনহি ভুল করে ইউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউ পা পিছলে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই চেন এসে তাকে ধরে ফেলে। জুনহি আসলে কাইকে মারতে যাচ্ছিল, ভুল করে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে। চেন তখন ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে জুনহিকে বলে, আর কখনো যদি তুমি ইউকে অপমান করো তাহলে আমি তোমাকে এই পরিবার থেকে বের করে দিব। ঠিক তখনই ইউ এর কিছু আত্মীয় সেখানে এসে হাজির হয়। তাদের দেখে ইউ মনে মনে বলে, এরা এখানে কেন এসেছে? আবার কি চেনের কাছ থেকে কোনো সুবিধা নিতে চায়? এরপর ইউ এর আঙ্কেল চেনের কাছে এসে বলে, আমি ইউ এর আঙ্কেল। ইউ আমাদের পরিবারের সবচেয়ে ভাগ্যবতী মেয়ে, তাই তো তার বিয়ে আপনার সঙ্গে হয়েছে। ইউ সঙ্গে সঙ্গে বলে, আপনি আমার আঙ্কেল নন, আমার বাবার কোনো ভাই নেই। কিন্তু সে লোকটা হেসে বলে, তোমার পারিবারিক সম্পর্কগুলো সম্মান করা উচিত। আমার ছেলে হোটেল ম্যানেজমেন্টে পড়ছে, তুমি কি তাকে চেনের কোম্পানিতে একটা চাকরি দিতে পারবে? ইউ ঠান্ডা গলায় বলে, আপনি কি সত্যি চান আমি আমার কাজিনের জন্য চাকরি ঠিক করে দিই? তখন ইউ এর আন্টি বলে, তোমার উচিত তোমার কাজিনকে সাহায্য করা। ঠিক তখনই কোম্পানির এইচআর ম্যানেজার সেখানে আসে। ইউ তাকে বলে, এরা আমার দুঃসম্পর্কের আত্মীয়, এদের মুখগুলো ভালো করে মনে রাখবেন। এদের মধ্যে কেউ যদি কোম্পানিতে ঢোকার চেষ্টা করে সরাসরি রিজেক্ট করে দিবেন। এটা শুনে ইউ এর আঙ্কেল রেগে যায়, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি তোমার কাজিনকে সাহায্য করবে না? ইউ দৃঢ়ভাবে বলে, আমার কাজিনের জায়গায় যদি আমার নিজের ভাইও থাকতো তবু আমি তাকে সাহায্য করতাম না। ঠিক তখন চেন বলে, ইউ এর কোম্পানির মালিক, এখানে যা হবে সব তার সিদ্ধান্তই হবে। চেনকে কথা বলতে শুনে কোম্পানির সবাই অবাক হয়ে যায়। তখন তারা বুঝতে পারে চেনের এই পরিবর্তনের পিছনে ইউ এরই আসল কারণ। অন্যদিকে ইউ এর কাজিন চেন আর ইউকে একসাথে দেখে তার মাকে বলে, ইউ এর জীবন এত মসৃণ ভাবে কিভাবে চলছে? সে তো এখন কোম্পানির এক্সিকিউটিভ হয়েও গিয়েছে। তার মা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোটবেলা থেকে ইউ আর তার কাজিনদের মধ্যে তুলনা করা হতো, আর আগের মতো এবারে ইউ জিতে গেল। এরপর ইউ আর চেন রিসোর্টের এক রুমে যায়। সেখানে সোফার উপর আন্ডারগার্মেন্টস আর নাইট গাউন দেখে ইউ অবাক হয়ে যায়। চেন জিজ্ঞাসা করে, এই আন্ডারগার্মেন্টস এখানে কেন? ইউ একটু লজ্জা পেয়ে বলে, এগুলো আসলে আমাদের দুই ভাড়াটি শো শুটিং এর জন্য। আমরা মিস্ট আর্কিড রিসোর্টটাকে ফিল্ম লোকেশন হিসাবে ব্যবহার করতে চাই, তাই আমি আমার বন্ধুকে বলেছিলাম কিছু প্রপস জোগাড় করতে, যেমন সুইমিং স্যুট, বাথরুম আইটেম আর এই ধরনের জিনিস। এরপর লজ্জা ইউ সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। কিছুক্ষণ পর চেনের অ্যাসিস্ট্যান্ট তাকে মেসেজ করে জানায়, মিডিয়া জানতে পেরেছে যে আপনি
এখন কথা বলতে পারেন। তারা আপনার ইন্টারভিউ নিতে চাইছে। চেন সঙ্গে সঙ্গে বলে সব ইন্টারভিউ রিকোয়েস্ট রিজেক্ট করে দাও। আর অ্যাসিস্ট্যান্ট আবারও বলে সোশ্যাল মিডিয়ায় কিছু গসিপ অ্যাকাউন্ট আপনার জন্য নিচে ছবি পোস্ট করেছে। চেন বলে ওই অ্যাকাউন্টগুলোর সাথে যোগাযোগ করো এবং পোস্টগুলো তাড়াতাড়ি ডিলিট করাও। কিন্তু হঠাৎ সেই ছবির নিচে একটা কমেন্ট পড়ে। সেখানে লেখা ছিল, ইউ আর চেনের জুটি একদমই পারফেক্ট। ইউ শাও এর চেয়ে মিস্টার চেনের সাথে বেশি মানায়। আমি এই দুজনকে একসাথে দেখতে খুবই পছন্দ করি। এই কমেন্ট পড়ে চেন একটু থেমে যায়। তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, একটু দাঁড়াও, ছবিগুলো কাল ডিলিট করবে, এখন থাক। ঠিক তখনই ইউ এর বান্ধবী তাকে ফোন করে বলে, আজ শোর শুটিং এ আমার শাওর সঙ্গে দেখা হয়েছিল। তার সেন্স অফ হিউমার অসাধারণ। সে অতিথিদের প্রত্যেকটি কথা ধরে ফেলতে পারে। এই কথা শুনে ইউ বলে, হ্যাঁ, শাও সত্যি একটা অলরাউন্ডার। তখন ইউ এর বন্ধু বলে, তুমি খুব লাকি, আবার তোমাকে তার সঙ্গে ইন্টারন্যাশনাল মিডিয়া সামিটে অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। ইউ হেসে বলে, হ্যাঁ, শাও সত্যি খুবই হ্যান্ডসাম আর ট্যালেন্টেড একটা ছেলে। ইউ এর মুখে শাওয়ের এত প্রশংসা শুনে চেনের মনে হালকা হিংসা জন্মায়। পরের দিন চেন একটা মিটিং এ বসেছিল। ঠিক তখনই ইউ তাকে মেসেজ করে লিখলো, আমার মা জিজ্ঞাসা করছিল আমরা ডিনারের জন্য কবে বাড়িতে আসতে পারি। তুমি কি বৃহস্পতিবার ফ্রি আছো? চেন রিপ্লাই দেয়, হ্যাঁ, আমি ফ্রি আছি। পরের দিন চেন আর ইউ এর বাড়িতে যায়। ইউ এর মা চেনকে হেসে বললেন, ইউ কিন্তু খুব বেশি কথা বলে, সে কি তোমাকে বিরক্ত করে? চেন শান্তভাবে বলল, না, একদমই না। চেনকে কথা বলতে দেখে ইউ এর মা অবাক হয়ে বলল, তুমি সত্যিই কথা বলতে পারো? আজ আমি সত্যিই খুব খুশি। এরপর ইউ এর বাবা হাসতে হাসতে বললেন, তুমি বিশ্বাস করবে না, যখন ইউ মিডল স্কুলে পড়তো তখন কত ছেলে আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে তার নাম ডাকতো, কিন্তু এখন ইউ তোমার স্ত্রী। তাই আমি একদমই নিশ্চিত। ইউ তখন চেনের দিকে তাকে মনে মনে ভাবে, আমি কখনো চেনকে ড্রিঙ্ক করতে দেখিনি আর ভাবতে পারিনি সে আমার বাবার সঙ্গে এত ভালোভাবে মিশে যাবে। এরপর ইউ একটু ড্রিঙ্ক করে ফেলে আর চেন তাকে বাড়িতে নিয়ে আসে। পরের সকালে ইউ বাইরে বের হয়ে দেখে তার গাড়িটা কোথাও নেই। ঠিক তখনই চেন এসে বলে, তোমার গাড়ির টায়ার গুলো খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি কয়েকদিনের জন্য রিপেয়ারের জন্য পাঠিয়ে দিয়েছি। আমি তোমাকে অফিসে নিয়ে যাব এবং আবার নিয়ে আসবো। ইউ বলে, ঠিক আছে, আমি আমার সহকর্মী শাওয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমি কি আমার সেখানে নামিয়ে দিতে পারবে? চেন তাকে সেখানে নামিয়ে দেয়। শাও তখন আগে ইউ এর জন্য অপেক্ষা করছিল সে জায়গায়। চেন তাদের একসাথে দেখে একটু হিংসা অনুভব করে। তারপর ইউকে বলে, তোমার কাজ শেষ হলে আমার জন্য অপেক্ষা করো, আমি এসে তোমাকে নিয়ে যাব। এরপর শাও ইউকে বলে, মিস্টার চেনের আচরণ একটু ঠান্ডা রকমের, তুমি কি তাকে সামলাতে পারো? ইউ হাসতে হাসতে বলে, আমার তো এমন মনে হয় না, সে খুব হ্যান্ডসাম আর খুবই দয়ালু মানুষ। কিছুক্ষণ পর ইউ অফিসের বাইরে এসে নিজের মনে বলে, কেন যেন আজ অদ্ভুত একটা অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে সেখানে দেখা যায় চেনের বাবা মা একে অপরের সঙ্গে ঝগড়া করছিলেন। ঠিক তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। চেন ভয় পেয়ে গাড়ি থেকে নেমে সাহায্যের জন্য চিৎকার করছিল। বর্তমান সময় ফিরে এসে চেন আবার সেই ঘটনার কথা মনে করে শক খেয়ে যায়। অন্যদিকে শাও ইউকে বলে, মিস্টার চেন তো তোমাকে নিতে আসেনি, চাইলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। ইউ বলে, ঠিক আছে। তারপর শাও মজা করে বলে, তবে মিস্টার চেনকে বলবে না যে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি। তুমি কি খেয়াল করনি তিনি তোমার ব্যাপারে একটু বেশি পজিটিভ। যদি জানেন আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি তাহলে হয়তো আমাকে মেরে ফেলবেন। তারপর আবার হেসে বলল, তবে হ্যাঁ, তাকে অবশ্যই বলবে যে পরিষ্কার করে বুঝিয়ে দেবে আমরা শুধু বন্ধু। ইউ বলে, ঠিক আছে, আমি জানি। ঠিক তখনই চেনের অ্যাক্সিডেন্টে এসে ইউকে জানায় মিস্টার চেনের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ইউ চেনের অফিসে যায় এবং উদ্বিগ্ন হয়ে বলে, তুমি ঠিক আছো? চেন বলে, আমি ঠিক আছি। ডাক্তার ইউকে বলেন, মিস্টার চেনের একটু আগে হার্টবিট অনিয়মিত হয়ে গিয়েছিল। ডাক্তার চলে যাওয়ার পর ইউ চেনকে বলে, এখন থেকে আমাকে তোমার উপর 24 ঘন্টা নজর রাখতে হবে। আমি তোমার অতীত সম্পর্কে সব জানতে চাই, তুমি কি আমাকে বলতে পারবে? চেন শান্তভাবে বলে, আমি বাড়িতে গিয়ে সব বলবো। তারপর ইউ বলে, শাও আর আমি শুধু প্রফেশনাল সম্পর্কে আছি, বেশি ভেবো না। এরপর কায়ের গার্লফ্রেন্ড লিন ইউকে ফোন করে বলে, জুনহি নেশা করে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সে যেতে চাইছে না, আমি বুঝতে পারছি না কি করব, তুমি কি এসে তাকে নিয়ে যেতে পারবে? ইউ তখন চেনকে বলে, জুনহি একটা মেয়েকে বিরক্ত করছে, তার বাড়ির সামনে চলে গিয়েছে। চেন আর ইউ সেখানে যাওয়ার পথে ইউকে বলে, আমাদের জুনহিকে শান্তভাবে বোঝাতে হবে, হয়তো হিংসা ব্যবহার করা ঠিক হবে না। চেন মাথা নেড়ে বলে, তুমি ঠিক বলেছো, এখন থেকে তুমি তাকে শাসন করবে। ইউ বলে, ঠিক আছে। পরের দিন ইউ অফিস থেকে বের হওয়ার সময় চেন তাকে ফোন করে বলে,
তুমি কি এখন ফ্রি? জুনহি অনশন শুরু করেছে, তুমি কি দাদুর বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলতে পারবে? ইউ বলে ঠিক আছে, আমি আগে যাচ্ছি, তুমি দ্রুত এসো। এরপর ইউ চেনের দাদুর বাড়িতে যায়। সেখানে জুনহি বলে আমি না খেয়ে মরে যাব, তবুও খাবো না। ইউ বাড়ির কাজের মহিলাদেরকে বলে ওকে জোর করে খাওয়ানোর দরকার নেই, কয়েকদিন সে না খেয়ে মরবে না। তারপর ইউ জুনহিকে জিজ্ঞাসা করে গত সপ্তাহে তুমি লিনের অ্যাপার্টমেন্টের সামনে ঝামেলা করেছিলে, তুমি আসলে কি চাও? জুনহি বলে আমি ন্যায় চাই, যদি কাই আর আমি একই মেয়েকে পছন্দ করি তাহলে প্রতিযোগিতা ন্যায্য হওয়া উচিত, তাই না? কেউ শান্তভাবে বলে তুমি মদ খেয়ে লিনের বাড়ির সামনে ঝামেলা করেছিলে আর কায়দাদের কোম্পানিতে সিনিয়র পজিশনে কাজ করছে। জুনি হতাশ হয়ে বলে আমি কি এতটাই খারাপ যে কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না? কেউ বলে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো এবং সারাক্ষণ কার রেসিং করো, যদি তুমি চাও মানুষ তোমাকে পছন্দ করুক তাহলে আগে তোমাকে নিজেকে ভালোবাসা শিখতে হবে। তারপর ইউ বলে আমার ক্ষুধা লেগেছে, আমি মাংস গ্রিল করতে যাচ্ছি। কেউ বারবিকিউ করতে যায়। জুনহি সেখানে এসে জিজ্ঞাসা করে চেনের মধ্যে তোমার কি ভালো লাগে? কেউ হাসি দিয়ে বলে অনেক কিছু, সে নির্ভরযোগ্য, মানসিকভাবে স্থির আর খুবই হ্যান্ডসাম ও কিউট। ঠিক তখন চেন সেখানে আসে। জুনহি তাকে বলে সরি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো ভুল করব না। এরপর চেন ইউকে বলে তুমি খাওয়া শেষ করলে আমরা একটু হাঁটতে যাব। কিছুক্ষণ পর তারা হাঁটতে বের হয়। তখন চেন ধীরে ধীরে তার অতীতের কথা বলতে শুরু করে। আমার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আমি তখন তাদের সাথে গাড়িতে ছিলাম, আমাদের গাড়ি রাস্তার পাশে ধাক্কা খেয়েছিল। সেই ঘটনার পর থেকে আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কেউ নরম গলায় বলে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কালকের দিনটা ভালো থাকবে, কাল আমি তোমার সঙ্গে ডেটে যাব। এবার তোমাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতেই হবে, যাই হোক না কেন তোমার গল্পের শেষটা সুখেরই হবে। পরের দিন ইউ অফিসে গেলে সবাই তাকে জানায় যে তাদের শো খুব সফল হয়েছে এবং শো রেটিং এখন শিখছে। ইউ এর এক বান্ধবী বলে তোমার স্বামীর কোম্পানি যদি আমাদের শোতে স্পন্সর না করতো তাহলে আমরা প্রজেক্টটা এত নিখুঁত ভাবে করতে পারতাম না। কিছুক্ষণ পর ইউ একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তার পুরনো ক্লাসমেট লুকাস তাকে দেখে ফেলে, কিন্তু লুকাসের গার্লফ্রেন্ড তাকে ইউ এর সাথে কথা বলতে দেয় না। এরপর ইউ বাড়ি ফিরে চেনকে বলে আমার হাই স্কুলের এক বন্ধু আমাকে মেসেজ করেছে, সে আজ আমাকে রেস্টুরেন্টে দেখেছে, তার একটা প্রজেক্ট আছে মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত, তাই সে আমাকে ডিনারে আমন্ত্রণ করেছে। আমি আরো কিছু ক্লাসমেটকে ডাকবো, আমরা সবাই একসাথে দেখা করব। এটা শুনে চেন মনে মনে ভাবে আমি কি হিংসা অনুভব করছি। পরের দিন অফিসে চেন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে তোমার আর তোমার গার্লফ্রেন্ডের সম্পর্ক কেমন? অ্যাসিস্ট্যান্ট বলে সে আমার খুব কাছের, সে আমার হাই স্কুলের ক্লাসমেট, আমরা প্রায়শই স্কুলের পুরনো দিনের কথা বলি। এরপর চেন ইউকে মেসেজ করে আজ হয়তো বৃষ্টি হতে পারে, তোমার কাছে কি ছাতা আছে? তুমি কোথায় খাচ্ছ? ঠিকানা পাঠাও, আমি তোমাকে নিতে আসবো। পরের দিন ইউ তার বান্ধবীদের সঙ্গে কফি শপে দেখা করতে যায়। সবাই মিলে পুরনো স্মৃতির কথা বলতে থাকে। ঠিক তখনই চেন সেখানে এসে পৌঁছায়। ইউ এর এক বন্ধু চেনকে জিজ্ঞাসা করে তোমরা কি বিবাহিত? ইউ হেসে বলে হ্যাঁ। লুকাস তখন ইউ আর চেনকে একসাথে দেখে একটু হিংসা অনুভব করে। চেন সেটা লক্ষ্য করে একটু সন্দেহ করে, হয়তো স্কুলের সময় লুকাস ইউকে পছন্দ করত। এরপর চেন ইউকে নিজের গাড়িতে বাসায় নিয়ে তার হাত শক্ত করে ধরে। ইউ মনে মনে ভাবে চেন কি হিংসা করছে, তাই কি সে আমার হাত এত জোরে ধরেছে। এরপর ইউ তাকে জুনহির সোশ্যাল মিডিয়া পেজ দেখিয়ে বলে জুনহি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে, এখন সে পড়াশোনায় মন দিচ্ছে। অন্যদিকে ইউ এর বন্ধু লুকাসকে বলে তুমি তো এখন চীনে ফিরে এসেছো, তাই তুমি জানো না ইউ এর স্বামী কত ধনী আর ক্ষমতাবান। লুকাস বলে চেনের কোম্পানি ফাইন্যান্স, রিয়েল এস্টেট অনেক ক্ষেত্রে শীর্ষ, আমি তাকে আগেই চিনতাম। যখন চেন কোনো কিছুর দিকে নজর দেয় তখন সে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় এবং প্রতিপক্ষকে প্রক্রিয়া জানানোর সুযোগই দেয় না। তার পদক্ষেপগুলো খুবই আক্রমণাত্মক। ইউ এর বন্ধু অবাক হয়ে বলে কিন্তু ইউ এর সাথে কথা বলার সময় তো চেন খুব ভদ্র আর মিষ্টি মনে হচ্ছিল। অন্যদিকে চেন হঠাৎ ইউকে কিস করে, তারপর তারা দুজন নিজেদের রুমে চলে যায়। চেন জিজ্ঞাসা করে হাই স্কুলে তুমি কাকে পছন্দ করতে? ইউ মুস্কি হেসে বলে একটা এনিমে চরিত্র যে তোমার মতোই ছিল, তুমি কি হিংসা করছো? চেন বলে হ্যাঁ, আমি একটু শাওয়ার নিতে যাচ্ছি। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় স্টক মার্কেটে বড় অস্থিরতা চলছে, আপনাকে পোর্ট সিটিতে যেতে হবে। চেন ইউকে বলে স্টক মার্কেটে সমস্যা হয়েছে, আমাকে পোর্ট সিটিতে যেতে হবে, আমি ফিরে এলে আমরা আমাদের ভালোবাসার গল্পটা আবার নতুন করে শুরু করব। পরের
দৃশ্যে ইউ একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে চেনের প্লেন দুর্ঘটনা পড়ে। সে ভয় কাঁপতে কাঁপতে চেনকে ফোন করে, কিন্তু ঠিক তখনই চেন সামনে এসে দাঁড়ায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? তারপর বলে, আমি কাজটা শেষ করে ফেলেছিলাম, তাই প্রথম যে ফ্লাইটটা পেলাম সেটাই ফিরে এলাম। পরের দিন ইউ আর চেন হাঁটতে বের হয়। চেন বলে, কাল তুমি আমার জন্য খুব চিন্তা করেছিলে, তাই না? ইউ আবেগ ভরা গলায় বলে, হ্যাঁ, তুমি আমাকে প্রায় মেরেই ফেলেছিলে। ভয়ে আমি তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তুমি ধরোনি। প্লেন ক্র্যাশ কত ভয়ঙ্কর হতে পারে তা তুমি জানো না। চেন তখন নরম গলায় বলে, ঠিক আছে, যদি তুমি এতই চিন্তা করো, তাহলে আমি কখনোই নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবো না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইউ একটু থেমে হেসে বলে, কি অদ্ভুত কাকতালীয়, আমিও তোমাকে ভালোবাসি। আর এই আবেগময় মুহূর্তের মধ্য দিয়ে গল্পটির সমাপ্তি হয়।